আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমাদের অতিথি ফ্ল্যাগশিপ কিলার ফোন পোকো X3 প্রো। পোকো F1 যখন মার্কেটে এসেছিল সেটা ছিল রিয়েল ফ্ল্যাগশিপ কিলার। মার্কেটে ব্যাপক পরিমাণে হাইপ ক্রিয়েট করেছিল ফোনটি। সো অনেকেই হয়তো ভেবেছিল যে পোকোর ফোনগুলো সাধারণত ফ্ল্যাগশিপ কিলার অথবা বাজেট কিলার হবে, বাট দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও আমরা কিন্তু সেই রকম কিছু পাইনি। আর দীর্ঘ গ্যাপের পর এবার পোকো নিয়ে এসেছে ফ্ল্যাগশিপ চিপসেট দিয়ে পোকো X3 প্রো। সো ফ্ল্যাগশিপ চিপসেট থাকলেই কি অ্যাকচুয়ালি ফ্ল্যাগশিপ কিলার হওয়া যায় কিনা সেটা নিয়ে আজকের এই ফুল রিভিউয়ে আলোচনা করব আপনাদের সাথে। বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে মাস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। প্রথমে ধন্যবাদ জানাতে চাই সেলটেক বিডিকে আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। যে কোনো প্রকার স্মার্টফোন অ্যান্ড গ্যাজেট আইটেম তাদের কাছে পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে। বসুন্ধরা সিটির লেভেল 5-এর সি নাম্বার ব্লকের 69 নম্বর শপটিই তাদের। সেলটেক বিডি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ঘুরে আসতে পারেন তাদের শপ, ফেসবুক পেজ অথবা গ্রুপ। সেলটেক বিডির ফোন নম্বর সহ বিস্তারিত অ্যাড্রেস থাকে ডিসক্রিপশন বক্সে। ভিডিও শুরু করার পূর্বে অ্যাট এ গ্লান্সে দেখে নেই বক্স কন্টেন্ট হিসেবে কী কী প্রোভাইড করা হচ্ছে পোকো X3 প্রোতে। ডিভাইসটি ছাড়াও আমরা দেখতে পাচ্ছি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, USB Type-C কেবল, সিম ইজেক্টর, কিছু ইউজার ম্যানুয়াল, সর্বশেষ দেখতে পাচ্ছি একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। এই ছিল বক্স কন্টেন্ট। পোকো X3 প্রোতে ডিজাইনের নতুনত্ব বলে তেমন কিছুই থাকছে না। পোকো X3 NFC-তে যে ডিজাইনটা প্রোভাইড করা হয়েছিল এখানে কিন্তু ঠিক সেম ডিজাইনটাই প্রোভাইড করা হচ্ছে। আমরা হয়তো বা প্রো ভার্সনে একটু নতুন কিছু আশা করেছিলাম, বাট সেই আশা কিন্তু ঘুরে বালি। দেখেন রিয়ার পার্টে কিন্তু সেই সেম প্যাটার্নই প্রোভাইড করা হচ্ছে, ক্যামেরা বাম সেম, সবই ঠিক আছে। তবে যে জিনিসটি আমার কাছে খুবই খারাপ লাগে সেটা হচ্ছে এই যে পোকোর বড় করে যে ব্র্যান্ডিংটি দেওয়া থাকে এটা কিন্তু আমরা রিসেন্টলি অনেক ফোনেই দেখতে পাচ্ছি, যেমন রিয়েলমিতে ডায়রি টু লিভ লেখাটি অনেক বড় করে দেওয়া থাকে। এটা একটু ছোটো করে দিলে আমার মনে হয় ভালো লাগতো। যাই হোক, তারপরে অনেকজনের কাছে হয়তো বা ভালো লাগতেও পারে। ডিজাইনে কোনো বৈচিত্র্য নেই। সামনের দিকে চলে আসলে এখানেও কিন্তু আপনারা সেম জিনিসই দেখতে পারবেন, ফুল ভিউ ডিসপ্লে ঠিক মাঝ বরাবর 5 হোলটি বসানো হয়েছে, যেটির সাইজ আমার কাছে খুব একটা বড় মনে হয়নি, আবার খুব একটা ছোটও না, মাঝারি সাইজ রয়েছে। আর সিন অ্যান্ড সাইড বেজেলের পরিমাণ ঠিক অ্যাজ ইউজুয়ালি রয়েছে। যদি এর উপরের দিকে চলে যাই তাহলে এখানে থাকছে আইআর ব্লাস্টার, যেটাকে আমার কাছে সবসময় শাওমির একটি অন্যতম স্পেশাল ফিচার মনে হয়, কারণ এটা দিয়ে অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন টিভি, এসি রিমোট হিসাবে ব্যবহার করা যায়। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। তারপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। যদি আমরা নিচের দিকে চলে আসি তাহলে এখানে দেখতে পারবো 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, তারপরে হচ্ছে প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড বটম ফায়ারিং স্পিকার। এখানে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার প্রোভাইড করা হচ্ছে। এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল এবং এটা যথেষ্ট লাউড ছিল। স্পেশালি সারাউন্ডিং সাউন্ড থাকায় সাউন্ডটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আমি যখন মুভি দেখছিলাম বা গেমিং করছিলাম তখন কিন্তু এ থেকে যথেষ্ট ভালো একটা সাউন্ড পেয়েছি। সো সাউন্ড কোয়ালিটির দিক থেকে আশা করি পোকো X3 প্রো অবশ্যই আপনাকে অনেক বেশি সন্তুষ্ট করতে পারবে। ডান পাশে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। একই সাথে এর আনলকিং স্ক্রিন যথেষ্ট ফাস্ট ছিল এবং এটি ছিল ইকোরেট। তার উপরেই থাকছে ভলিউম রকার, আর বাম পাশে থাকছে সিম কার্ড স্লট, যাতে হাইব্রিড সিম কার্ড স্লট থাকার কারণে দুটি সিম কার্ড অথবা একটি সিম অথবা একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে এটা নিয়ে প্যারা নেওয়ার মতো তেমন কিছুই নেই, কারণ 128GB স্টোরেজ থাকার পরে মেমোরি এক্সটেনশন না করলেও মোটামুটি চলে যাবে। এই ফোনটির ওয়াইট হচ্ছে 215 গ্রাম এবং থিকনেস হচ্ছে 9.4 মিলিমিটার। সো ভেবেছিলাম ফোনটি অনেক বেশি মোটা এবং ভারী হবে, বাট পোকো X3 NFC-র মতো ততটা মোটা এবং ভারী নয়, যেহেতু এতে ব্যাটারি ক্যাপাসিটি অনেকটাই কমানো হয়েছে। এছাড়াও এর ওয়াইট ডিস্ট্রিবিউশনটিও অনেকটাই পারফেক্টলি করা হয়েছে, যে কারণে ফোনটাকে হাতে নিয়ে বেশ কমফোর্টেবল একটা ফিল পাচ্ছিলাম। ফোনটাকে বেশ বড় হওয়া সত্ত্বেও কিন্তু আমি এক হাতে অপারেট করতে পারছিলাম। আমার হাতটা কিন্তু মাঝারি সাইজের, খুব একটা বড় নয়, তারপরে এক হাতে অপারেট করা যাচ্ছিল। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট, যার ফলে এতে কিন্তু স্ক্রলিং বা ট্রানজ্যাকশন বেশ স্মুথ পেয়েছি। এছাড়াও পোকো X3-তে যা পেয়েছি তার থেকে আমার কাছে একটু বেটার মনে হয়েছে এর স্ক্রলিং বা ট্রানজ্যাকশন। আমার মনে হয়েছে এই বিষয়টাতে তারা একটু ইমপ্রুভমেন্ট করেছে, যদিও দুইটাই 120 হার্টজ রিফ্রেশ রেটের। আর এতে HDR10-এর সাপোর্ট থাকছে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ধরা হয়েছে 450 নিটস।
আউটডোরে ইজিলি অপারেট করা যাচ্ছিল। তারপরে বলবো যেহেতু এটা ফ্ল্যাগশিপ কিলার ফোন বা এই টাইপের কিছু একটা, সো আমরা আশা করেছিলাম যে প্রায় পিক ব্রাইটনেসটা আরেকটু বেশি হবে, আর একটু বেটার এক্সপিরিয়েন্স পাবো। তারপরে খারাপ বলছি না একে। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 6। এখানে কিন্তু কিছুটা আপগ্রেড করা হয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লের কালার রিপ্রোটেকশন যথেষ্ট ভালো ছিল, ডিসপ্লেটা আমার কাছে যথেষ্ট কালারফুলি মনে হয়েছে। ডিসপ্লেতে টাচ লেখেন্সির জন্য কোনো ইস্যু পাইনি, এছাড়া কালার শিফটি বা নেগেটিভিটির মতো কোনো ইস্যু এখানে ছিল না। তো সব মিলিয়ে বাজেট ট্রেন্স বিবেচনায় ডিসপ্লেকে আমি ভালোর কাছারি রাখতে চাচ্ছি। তবে অনেকেই হয়তোবা আপনারা আশা করেছিলেন যে এখানে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করবে, সো অনেকের মতো আমিও কিন্তু এখানে আশা করেছিলাম যে এখানে একটা সুপার অ্যামোলেড থাকবে। বাই দ্য ওয়ে 120 হার্টজ রিফ্রেশ রেট পেয়েছি, যে কারণে এই বিষয়টাকে কিছুটা ছাড় দেওয়া যায়। আর আদারওয়াইজ সব মিলিয়ে এই ডিসপ্লেটাকে এই বাজেটের মধ্যে মোটামুটি ভালোর কাছারি রাখতে হচ্ছে। ফোনটি রান করছে MI12-এ, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 11। MI11 কিন্তু অনেকেরই ফেভারিট ইউআই, সো এটা যথেষ্ট কাস্টমাইজ এবং ক্লিন। তবে আমার কাছে এই MIUI এর কিছু কিছু ফিচার খুব খারাপ লাগে। প্রথমত হচ্ছে এতে প্রচুর পরিমাণে প্রি ইনস্টল অ্যাপস থাকে, যেটা খুব বিরক্ত লাগে। তারপরে হচ্ছে এখানে প্রচুর অ্যাডস আছে, এই দুটো জিনিস কিন্তু বেশ বিরক্তিকর একটা জিনিস। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম যথেষ্টই ফাস্ট ছিল। আমি প্রায় 20 দিনের মতো এই ফোনটাকে ইউজ করছি, সো আমি দুইবার স্টার্টার জন্য তো ইস্যু খুঁজে পেয়েছি, আদারওয়াইজ এতে আর কোনো প্রবলেম আমি খুঁজে পাইনি। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860, যেটি 7nm আর্কিটেকচারের বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.9 GHz। আর জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যাড্রিনো 640, যেটি এর আগে লঞ্চ করা একটি ফ্ল্যাগশিপ চিপসেট ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+। এটা থেকে কিছুটা ওভারক্লক করে এটাকে বাজারে আনা হয়েছে, সো বুঝতেই পারছেন এটাও একটা ফ্ল্যাগশিপ চিপসেট, যার কারণে এই ফোনের সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে এর চিপসেটের দিকে। অ্যাকচুয়ালি এটা কেমন পারফরমেন্স করে এই ফোনের সাথে, এ দিয়ে আমরা প্রায় হেভি গেমগুলোকে প্লে করার চেষ্টা করেছি। পাবজির এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, লেগ বা ফ্রেম ড্রপ ছাড়া দীর্ঘক্ষণ পাবজি প্লে করতে পেরেছি। এছাড়াও আমরা প্লে করেছি অ্যাসফল্ট 9, কল অফ ডিউটি, এছাড়াও আদার্স যে বড় বড় গেম রয়েছে মোটামুটি সবগুলোই প্লে করে চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি কেমন রেজাল্ট করে। অ্যাকচুয়ালি রেজাল্ট ছিল খুবই ভালো, বাট একটা জিনিসের ইস্যু ছিল, সেটা হচ্ছে হিটিং ইস্যু। দীর্ঘক্ষণ গেম প্লে করার পর এখানে কিছুটা হিটিং ইস্যু ছিল। গেমিং ছাড়াও কিন্তু এর মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফোনে আরেকটা জিনিস খেয়াল করলাম, এতে স্টোরেজ হিসেবে থাকছে UFS 3.1, যেটা কিন্তু আমরা শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই দেখে থাকি, যার কারণে ডাটা রিড এবং রাইট পাবেন অনেক বেশি ফাস্ট, আর এটা গেমিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল। তো সব মিলিয়ে আমি যদি বলি যে খুব ভালো পারফরমেন্সের জন্য আপনি একটা ফোন কিনতে চান যার বাজেট প্রায় 25,000 টাকার আশেপাশে, এটি কিন্তু তাদের জন্য বেস্ট ফোন হবে, বিশেষ করে পারফরমেন্সের জন্য। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের, যা সোনি IMX 582 সেন্সর যুক্ত, যার অ্যাপাচার হচ্ছে 1.8। একদিকে সোনির সেন্সর, অন্যদিকে লো অ্যাপাচার, যার ফলে এ থেকে ব্যাটার কিছু ইমেজ পাবো, সেটা হয়তো আমরা আশা করতেই পারি। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, অ্যান্ড ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর ফোনটির সেলফিতে প্রোভাইড করা হচ্ছে একটি 20 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ক্যামেরা সেটআপটা পোকো X3 NFC থেকে কিছুটা ডাউন করা হয়েছে। সাধারণত আপগ্রেড ভার্সনগুলোতে আপগ্রেড সেটআপ প্রদান করা হলেও এখনও কেন ডাউনগ্রেড করা হলো, এটা আশা করি আমার মতো আপনাদেরও অনেকটাই ধারণার বাইরেই চলে গেছে। প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো অধিকাংশ সময় ন্যাচারাল কালার প্রোভাইড করছিল। ছবিতে কিছুটা কন্ট্রাস্টের অভাব লক্ষ্য করেছি, তবে শার্পনেস অ্যান্ড ডিটেলস বেশ ভালোভাবেই ধরে রাখতে পারে। ডিরেক্ট সানলাইটে সাবজেক্টে ফোকাসে রাখতে গিয়ে অবজেক্টে প্রায়শই ওয়াশ আউট করে ফেলছিল, যেটি দেখতে খুব একটা ভালো লাগছিল না। ডাইনামিক রেঞ্জ আমার প্রত্যাশিত রেজাল্ট করতে পারিনি, আর একটু বেটার রেজাল্ট আশা করেছিলাম। আলট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স ভালোই ছিল বলবো, তবে ডিটেলসের কিছুটা ঘাটতি অবভিয়াসলি চোখে পড়েছে। ডেপথ সেন্সিং ক্যামেরার এজ ডিটেকশন মোস্ট অফ দ্য টাইম পারফেক্ট ছিল। পোর্ট্রেট মোডের ছবিগুলো একটু বেশি কন্ট্রাস্টই হয়, যার ফলে দেখতে বেশ আই কিচি লাগে। আর এ ধরনের ছবি এডিট ছাড়াই কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যায়। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা নিয়ে নতুন করে বলার কিছু নেই, যেই লাও সেই কদু। তবে এই বাজারের অন্যান্য ক্যামেরার চেয়ে কিছুটা ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, এটা মানতেই হবে। লো লাইটে বেশ ভালো মানের ছবি পেয়েছি এ থেকে, ছবিগুলো বেশ ব্রাইট ছিল, যদিও কিছুটা ডিটেলসের ঘাটতি চোখে পড়েছে। তবে ভালো লাগলো যে লো লাইটে স্ক্রিনকে খুব বেশি স্মুথ হয়ে যায় না। তবে শাটার স্পিড কিছুটা দুর্বল ছিল, এটা একটা উইক পয়েন্ট। 4K-তে সর্বোচ্চ ভিডিও শ্যুট করার সুবিধা আছে, আর এর ফুটেজের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। তবে ইউএস পেয়েছি 1080p-তে, আর এটা খুবই স্টেবল ফুটেজ দিচ্ছিল। আই মিন যারা মোবাইল দিয়ে ব্লগিং করতে চান, এটি কিন্তু তাদের জন্য পারফেক্ট হবে। ব্যাটারি সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে 5160 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দিয়ে এই ফোনটিকে আমি প্রায় 63 মিনিটে ফুল চার্জ করতে পেরেছি। এটা কিন্তু খুব ভালো একটা দিক যে খুব কম সময়ে চার্জ করা যাচ্ছিল।
তবে একটা জিনিস অনেকে হয়তো বা কমপ্লেন করবেন যে 6000 mAh ব্যাটারি ছিল পোকো এক্সটি এনএফসিতে, তবে এখানে কেন কমানো হলো? অ্যাকচুয়ালি ওই ফোনটা বিশাল ব্যাটারির কারণে অনেক মোটা এবং ভারী হয়ে গেছিলো, খুব বাল্কি একটা ফিল হতো, যে কারণে কিন্তু অনেকেই পোকো এক্সকে শুধুমাত্র ওই একটা কারণেই রিজেক্ট করেছে। আর এই ফোনটা কিন্তু হাতে নিয়ে বেশ কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায়, কারণ ব্যাটারি ক্যাপাসিটিটা কম হওয়ার কারণে। এটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। কার কাছে কেমন লেগেছে জানি না, আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যা হোক, এই 5160 mAh ব্যাটারি থেকে আমি ব্যাটারি ব্যাকআপ ভালোই পেয়েছি। আমি প্রায় হেভি ইউজ করে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি স্যাটিসফাই। আর আমি এই বিষয়টাকে ছাড় দিচ্ছি 6000 mAh ব্যাটারিকে, কারণ ফোনটা অনেক বেশি হালকা এবং পাতলা হয়েছে। সো ব্যাটারি সেকশনে আমি ফোনটাকে যথেষ্ট ভালোই বলবো। এবারে এর কিছু আদার্স ফিচার নিয়ে কথা বলি, যেগুলোকে হয়তো অনেকেই এড়িয়ে যায়, বাট আমার কাছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন কল কোয়ালিটি। এই ফোনটাকে আমি ইনডোর, আউটডোর অ্যান্ড ক্রাউডি এরিয়াতে টেস্ট করেছি। স্পেশালি কল কোয়ালিটি জনিত কোনো ইস্যু নেই। আমার বাসা হচ্ছে 13 তলায়। আমি এইখান থেকে ওটাকে টেস্ট করেছি যে নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু আছে কিনা। ফাইনালি এরকম কোনো ইস্যু খুঁজে পাইনি। এছাড়াও ডাউনলোড, আপলোড স্পিড, তারপরে হচ্ছে নেটওয়ার্ক স্পিড, সব কিছু আমি টেস্ট করেছি, কোনোটাতে কোনো প্রকার কমপ্লেন ছিল না। তো সব মিলিয়ে এই সেকশনগুলোতে আমার কোনো প্রকার কমপ্লেন নেই এই ফোনটাতে। ভিউয়ার্স, এই হচ্ছে পোকো এক্সটি প্রো এর ফুল রিভিউ। ফাইনাল মতামতে যাওয়ার আগে এই ফোনটার প্রাইস সম্পর্কে একটু আলোচনা করি। বর্তমানে এই ফোনটি সেলটেক বিডিতে আপনারা পেয়ে যাচ্ছেন 8128 ভেরিয়েন্টটি 25,500 টাকা, এবং 8256 ভেরিয়েন্টটি পেয়ে যাচ্ছেন 31,500 টাকা। এখন যদি আমি আমার ফাইনাল মতামত বলি যে অ্যাকচুয়ালি এই ফোনটিকে এই প্রাইস রেঞ্জের মধ্যে কেনা ঠিক হবে কিনা, বা এটি কাজের জন্য কেনা ঠিক হবে। প্রথমত, আপনার যদি ক্যামেরা কোয়ালিটি ভালো দরকার হয় তাহলে এটাকে চুজ করতে পারেন। আপনার যদি হেভি ইউজ করার প্রয়োজন হয়, অথবা আপনি যদি একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন কিনতে চান, বা আপনি অনেক বেশি গেম খেলেন, তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য অনেক বেশি পারফেক্ট। তবে এই ফোনের কিছু জিনিস আমার কাছে একটু উইক বলে মনে হয়েছে। যেমন আমি মনে করেছিলাম যে এখানে প্লাস্টিকের পরিবর্তে এখানে গ্লাস থাকবে। এছাড়াও এখানে সানরাইজ ভিজিবিলিটির বিষয়টা নিয়ে একটু ইস্যু আছে। সো এখানে পিক ব্রাইটনেসটা আরেকটু বেটার করার দরকার ছিল। আর টুকিটাকি দু একটা প্রবলেম রয়েছে, যেমন ডিজাইনটা আরেকটু হয়তো বেটার করা যেত, যেহেতু পোকো এক্সটি এনএফসি ডিজাইন ছিল যেটা, এটা থেকে একটু বেটার করা যেত। সো এইসব ছোটোখাটো বিষয়গুলো ছাড়া আমি এই ফোনের মেজর কোনো ইস্যু খুঁজে পাইনি, কারণ এই 25,500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যা প্রোভাইড করছে তাকে ভালোই বলতে হচ্ছে। সো আমি এই ফোনটা ইজিলি সাজেস্ট করতে পারি যে কাউকে। গাইজ, আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ লিস্টে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।